ওকে, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি 3 পড়বো। তো ওয়েট প্রসেসিং টেকনোলজি 3 এর আগে আমরা যেটা পড়েছিলাম ডাইস সম্পর্কে, ন্যাচারাল ডাইস সম্পর্কে পড়েছি। আজকে যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে ডাইসের সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে সিনথেটিক ডাইস সম্পর্কে আমরা একটু জানবো। হোপফুলি সবাই দেখতে পাচ্ছি আমরা। তো আজকে যেটা পড়বো, যে লেকচারটা, যে লেসনটা, সেটা হচ্ছে সিনথেটিক ডাই। এর আগে যেটা ছিল ন্যাচারাল ডাই, সো ন্যাচারাল সাবস্টেন্স থেকে সিনথেটিক ডাইটাও পাওয়া যাবে, কিন্তু সরাসরি ইউজ করা হয় না, অর্থাৎ সিনথেসাইজ করে, কনভার্ট করে, অর্থাৎ মলিকুলার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সবকিছু যখন আমরা চেঞ্জ করে ইউজ করব, তখন সেটাকে আমরা সিনথেটিক ডাই বলছি বা ওকে। তো আমরা যদি সিনথেটিক ডাইয়ের একটু ডেফিনেশনটা দেখি, যে কি বা সম্পর্কে একটু জানি, বলা হচ্ছে যে সিনথেটিক ডাইস আর ম্যানমেড, ডেফিনেটলি ম্যানমেড, কারণ প্রকৃতি থেকে আমরা নিয়ে সেটাকে সিনথেসিস করছি বা একটু চেঞ্জ করছি। হ্যাঁ, চেঞ্জ করার পর আমরা সেটাকে ইউজ করছি। বলা হচ্ছে দিস ডাইস আর মেড ফ্রম পেট্রোলিয়াম এন্ড সামটাইম ইন কম্বিনেশন উইথ মিনারেল ডেরিভেটিভস কম্পোনেন্টস। সো ফার্স্ট হিউম্যান ম্যানমেড অর্গানিক ডাই হচ্ছে এনিলিন বা মেভুইন। এনিলিনও বলা হয়, মেভুইনও বলা হয়, ডিসকভার্ড বাই দ্য সায়েন্টিস্ট কে উইলিয়াম হেনরি পার্কিন 1856 সালে এই ডাইটাকে আবিষ্কার করে। প্রথম কৃত্রিম ডাই, সেটাকে ম্যাভুইন ডাই বলা হয়, অ্যানিলিন ডাই বলা হয়, এই নামে পরিচিত সেই ডাইটা। তো আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, পার্কিন ম্যাভু বা পার্কিনস পার্পল নামে পরিচিত। প্রথম যে ডাই দিয়ে ডাই করা হয়, সিনথেটিক ডাই, সেটা ছিল ঠিক এরকম, কালারটা ছিল। তো বলা হচ্ছে যে ম্যাভুইন ইজ এ মিক্সচার অফ 4 রিলেটেড অ্যারোমেটিক কম্পাউন্ডস ডিফারিং in a number and placement of methyl groups. And organic synthesis involves dissolving aniline, p-toluidine and orthotoluidine and sulfuric acid in water 1:2:1:2 রেশিও, এবং পটাশিয়াম ডাইক্রোমেট, সবকিছু যোগ করে বিজ্ঞানী হেনরি পার্কিন 1856 সালে সর্বপ্রথম সিনথেটিক ডাইটি আবিষ্কার করেন, এবং সেই ডাইটি পার্কিনস ডাই নামে বা পার্কিনস পার্পল বা অ্যানিলিন পার্পল বা মেভুইন পার্কিনস মেভু নামে পরিচিত। এই ছিল আমাদের সিনথেটিক ডাইয়ের কথা। যে সিনথেটিক ডাইটা কি, যেটা আমরা সরাসরি ন্যাচারাল থেকে নিচ্ছি না, কিন্তু সেটাকে সিনথেসিস করে ইউজ করছি, সেটাকে আমরা সিনথেটিক ডাই বলছি। ওকে। তো প্রথম সিনথেটিক ডাই আবিষ্কার করেন উইলিয়াম হেনরি পার্কিন 1856 সালে। সেটার নাম হচ্ছে আমরা জানলাম যে মেভু ডাই বা অ্যানিলিন ডাই, যেটাই বলি না কেন। ওকে, নেক্সট আমরা একটু সেই বিজ্ঞানীকে, দ্রষ্টা ঋষিকে দেখে নেই। তো ইনি হচ্ছেন আমাদের উইলিয়াম হেনরি পার্কিন, যিনি আমাদের এই প্রথম সিনথেটিক ডাইটি আবিষ্কার করে থাকেন। 12 মার্চ 1838 সালে তিনি জন্মগ্রহণ করেন, 1907 সালে তিনি মৃত্যুবরণ করেন। ব্রিটিশ ন্যাশনালিটি। আর নোইন ফর অ্যানিলিন ডাই, মেভুইন, পার্কিনস ট্রায়াঙ্গেল, মেডেল পেয়েছেন অনেকগুলা, রয়্যাল ডেভি আলবার্ট মেডেল, পার্কিন মেডেল, অনেকগুলো তার নামে চালু করা হয়েছে। যেটা সায়েন্টিফিক ক্যারিয়ার, তিনি একজন কেমিস্ট হিসেবে কাজ করেছেন সারা জীবন। ওকে, টেক্সটাইলের কিন্তু কেউ ডাই আবিষ্কার করেনি। হ্যাঁ, প্রথমের দিকে টেক্সটাইল বলতে কিছু ছিল না, যারা কেমিস্ট ছিল তারাই কিন্তু এই যে রং, এগুলো নিয়ে কাজ করতো। এখন না হয় স্পেসিফিক ভাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়েছে, তারা কাজ করছে। ওকে, সো ভেরিয়াস ক্লাসেস অফ ডাইস আর লিস্টেড বিলো। সেই ডাইস গুলো আমরা একটু দেখবো, সিনথেটিক ডাইস গুলি, সেগুলো কি কি। এগুলোর ভিতরে অনেকগুলো আমরা জানি, যেমন অ্যাসিড ডাইস, বেসিক ডাইস, ডিরেক্ট ডাইস, ডিসপার্স ডাইস, সালফার ডাই, পিগমেন্ট ডাইস, মডার্ন ডাইস, ভ্যাট ডাইস, রিয়েক্টিভ ডাইস, ম্যাক্রোমলিকুলার ডাইস, মেটালাইজড ডাইস, ন্যাপথল ডাইস, প্রিমেটালাইজড ডাইস, জেল ডাইং, ডেভেলপ ডাইস, এজো ডাইস, এনিলিন ডাইস, অ্যান্থ্রাকুইনন ডাইস, এক্সেট্রা, অনেকগুলো। এদের ভিতর থেকে সবচেয়ে পরিচিত আমাদের অ্যাসিড ডাই, বেসিক ডাই, ডিরেক্ট ডাই, ডিসপার্স ডাই, সালফার ডাই, যদিও ফ্যাক্টরিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয় রিয়েক্টিভ ডাই এবং ডিসপার্স ডাই। ওকে, তো আমরা একটু দেখি পরবর্তীতে তাহলে। তো এই যে ডাইগুলো সম্পর্কে আমরা আগেও পড়ে এসেছি, তো সেটারই একটু সামারাইজ করব, বা সেটাই আবার একটু পড়তে হবে আমাদেরকে, একটু মনে করে নেই আমাদের সেগুলো মনে আছে কিনা। প্রথমত অ্যাসিড ডাই। দেখো, অ্যাসিড ডাই হচ্ছে এটা ক্যাটায়নিক ডাই। আমরা প্রথমেই জেনেছিলাম যে আয়ন অনুসারে, অর্থাৎ ক্যাটায়ন মানে কি, সেটা নেগেটিভ চার্জ দিবে পানিতে, সেটা নেগেটিভ চার্জ দিবে, সেজন্য সেটাকে ক্যাটায়নিক ডাই বলছে। যেটা নেগেটিভ পজিটিভ চার্জ দিবে সেটা, সরি, অ্যানায়নিক ডাই নেগেটিভ চার্জ দিবে এবং ক্যাটায়নিক ডাই পজিটিভ চার্জ দিবে। তো দেখা যাক কি বলা হচ্ছে, যে অ্যাসিড ডাইস আর মোস্টলি সালফিউরিক
or carboxylic acid salts and essentially applied from an acidic bath and hence the name is acid dye. এই ডাইটার বিশেষত হচ্ছে এটাকে আমরা একটা অ্যাসিডিক বাতে অর্থাৎ যে ডাইংটা করব যেখানে সেটার পিএইচটা থাকবে অ্যাসিডিক, সেজন্য সেটাকে অ্যাসিড ডাই নামে আমরা নামকরণ করছি। পিএইচ কত থাকে তোমাদের কি মনে আছে কিনা আমি জানি না, আমরা সাধারণত 3 থেকে 5 বা 3 থেকে 4 বা 2 থেকে 4 এর ভিতরে কিন্তু ডাইং করে থাকি। সো দিস ডাইস ফ্যাক্টরিতে সাধারণত প্রোটিন ফাইবার গুলো ডাইং এর ক্ষেত্রে অ্যাসিড ডাই ইউজ করা হয়ে থাকে। বলা হচ্ছে যে the dianion is an active colored component in these days, and invisible synthesis from the sodium salts of free acids are more difficult to isolate. Dyes are process affinity for protein fiber and using dyeing for wool, silk and nylon, বিশেষ করে সবগুলো প্রোটিন ফাইবার, and ionic bond is formed written with the fiber, এবং কি বন্ড ফর্ম করছে আয়নিক বন্ড মানে সল্ট লিঙ্কেজ মানে নেগেটিভ পজিটিভ, and fastness properties vary with the chemical constitution as well as application of classes of dyes. So wool retains NH2 আমরা জানি প্রোটিন এবং COS carboxylic groups, and these ends are capable of taking a part chemical reaction, and based on this chemical structure of wool may be better represented as, দেখো উলের যে কেমিক্যাল স্ট্রাকচার রয়েছে সেটাকে আমরা এটাতে যেরকম প্রোটিন, হিজিবুল্লাহ কিছু বলবে? কথা বলতে চাইলে বলতে পারো, মাইক্রোফোন রাইজ করে কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। ওকে, অথবা ভুল করে হয়েছে কিনা আমি বুঝতে পারছি না। ওকে, তো যেটা বলছিলাম যে উলের যে কনস্ট্রাকশনটা রয়েছে সেটাতে যখন আমরা এর মেকানিজমটাতে যাব, আমরা পড়েছিলাম এর আগে যে উলের এটাকে আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারছি, যে দুটি যেটা একাধারে প্রোটিনমূলক এবং একাধারে কার্বক্সিলিক গ্রুপ দুটোই আছে এবং দুটোই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে WH2WCOH, তো এটা প্রোটিনমূলক এবং এটা উলের বাকি অংশ যেগুলো ক্যারাটিন থেকে শুরু করে আর যেগুলো থাকে, এবং COS কার্বক্সিলিক মূলক যেখানে W দ্বারা প্রকাশ করা হচ্ছে। জাস্ট সিম্পলি মনে করার চেষ্টা করি, আমরা পড়েছিলাম সেটাই আবার একটু বোঝার চেষ্টা করব। যে দেখো এটা যদি উল হয়, দিস ওয়ান ইজ উল, হ্যাঁ এটা উল COH, এখন এটা যখন পানিতে চুবাবো তখন কি রকম হবে? পানিতে চুবালে পানির কি হবে? H+ আয়ন দিবে, OH- আয়ন দিবে, তাই না? ওকে, তো যখন পানিতে আমরা চুবাচ্ছি তখন কি হচ্ছে, একাধারে পানির যে H+ আয়ন বা পানি এটা পজিটিভ হচ্ছে, H3 এটারে পজিটিভ হচ্ছে এবং এখানকার যে Hটা হচ্ছে সেটা চলে যাচ্ছে, চলে গিয়ে যেটা সৃষ্টি হলো দেখো জুইটার আয়ন বলা হচ্ছে, যে একাধারে নেগেটিভ এবং পজিটিভ দুটো চার্জে সৃষ্টি হলো। ওকে, যখন উলকে বা প্রোটিন ফাইবারকে পানিতে চুবাচ্ছি তখন এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। পরবর্তীতে on addition acid in the bath containing wool with deuter ions, and sometime the আমরা যদি বলি যে negatively charged carboxylic ion COS take an hydrogen ion and release, দেখো প্রথমত আমাদের এখানে কি হলো, দুইটা হলো, অর্থাৎ নেগেটিভ পজিটিভ দুটোই থাকলো, উলকে পানিতে চুবাইলাম, উলের নেগেটিভ পজিটিভ দুটোই থাকলো। তো এখন এই দুটোকে জুইটার আয়ন বলছি, এই দুটো দিয়ে কিন্তু ডাইং করা সম্ভব নয়, যে কোনো একটা আয়ন লাগবে আমাদের। তো এখন আমরা সেই মেকানিজমে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আয়ন রয়েছে, নেগেটিভও রয়েছে পজিটিভও রয়েছে, তাহলে কি আমরা দুটো ডাই দিয়ে ডাইং করব বা এরকম কিছু, যে একটা নেগেটিভ ডাই একটা পজিটিভ ডাই, যেহেতু দুটো প্রান্ত আছে তাহলে তো সে দুটো প্রান্তই ডাই ধরার কথা। তো দেখো আমাদের যে কোনো একটাতে আসতে হবে, হয় প্রান্তটাকে নেগেটিভ করতে হবে ফুললি অথবা প্রান্তটাকে পজিটিভ করতে হবে। তাহলে নেগেটিভ অথবা পজিটিভ করতে গেলে যে কোনো একটাকে অপোজ করতে হবে বা একটা যে কোনোকে মিনিমাইজ করতে হবে। সেজন্য আমরা কি করছি, on addition of the acid bath containing wool with deuter ions, some of the negatively charged carboxylate ions CO take up hydrogen ions and released by the acid into the solution and transform into electrically neutral carboxylic acid group. And the same time the acid ions release acid absorbed by the positively charged amino ends of the keratin macromolecules. Very simple. তাহলে দুটো চার্জ আছে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, যে কোনো একটা চার্জকে রাখতে হবে। আমরা এখানে কি করছি, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে দেখো আমরা অ্যাসিড ইউজ করছি। কেন অ্যাসিড ইউজ করছি? CH3COH অ্যাসিডকে যখন ভেঙে যাবে H+ এবং CH3CO- হবে, তো এটা যখন উলের সাথে যুক্ত হচ্ছে, দেখো CH3H+, তো এই যে COOH টা আবার H গ্রহণ করে কি হচ্ছে, COH টা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ
নেগেটিভ সাইডটা তাহলে কি বন্ধ হয়ে গেল, তখন কি বাকি থাকলো, শুধুমাত্র পজিটিভ সাইডটা। অর্থাৎ তাহলে উলের ভিতরে আমাদের কি বৃদ্ধি পেল, যে অ্যাসিড বৃদ্ধি পেল, পজিটিভ চার্জ বৃদ্ধি পেল। ওকে, তাহলে পজিটিভ চার্জ বৃদ্ধি পেলে এখন আমরা নেগেটিভ ডাই দিয়ে ডাইং করতে পারবো, কারণ অ্যাসিড ডাইসের ক্ষেত্রে আমাদের যে ডাইংটা হবে সেটা হচ্ছে, যে বন্ডটা সৃষ্টি হবে সেটা হচ্ছে সল্ট লিঙ্কেজ বা আয়নিক বন্ধন, অর্থাৎ নেগেটিভ পজিটিভের বন্ধন। তাহলে অ্যাসিডিক বাতে বা প্রোটিন ফাইবার ডাইং করার জন্য আমরা কি ইউজ করছি, অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড কেন ইউজ করছি, আমরা জানি প্রোটিন ফাইবারের যে জুইটার আয়নের নেগেটিভ চার্জটাকে মিনিমাইজ করে দিচ্ছি, যার ফলে তখন সেখানে শুধু H3N এই চার্জটা থাকছে, যার তখন এই চার্জটা কি করবে, পজিটিভ ডাই মলিকুলটাকে আকর্ষণ করবে। সো when an acid dye RSO3 is added into the bath containing the cationization বলছে, অর্থাৎ পজিটিভ উল, then the dye anion gets attached with the cation wool and through the electrostatic force and liberation of the salt. তাহলে কি বন্ধন এখানে আমরা যদি দেখতে পাই, এটা ক্যাটানাইজড উল, এটা ডাই, তাহলে ডাই আরো SO3 আনে, তাহলে কি আর SO3 ডাই পার্টটা কি হচ্ছে, এই যে মাইনাস এবং প্লাস, এই মাইনাস এবং প্লাসে যুক্ত হয়ে সল্ট লিঙ্কেজটা তৈরি করছে, এবং বাকি কি হচ্ছে, বাকি এখানে সল্ট লিঙ্কেজটা তৈরি করলো এবং বাকিটা সল্ট তৈরি করলো। দেখো সিম্পলি যদি বলি, অ্যাসিড ডাই সাধারণত অ্যানায়নিক ডাই, অর্থাৎ অ্যাসিড ডাইসের মাথায় নেগেটিভ চার্জ। এখন আমরা উলের দুটো প্রান্ত পানিতে চুবালে একটা পজিটিভ চার্জ হয়, একটা নেগেটিভ চার্জ হয়। এখন আমাদের দেখতে হবে আমরা কোনটা দিয়ে ডাইং করব, সেজন্য এই নেগেটিভ চার্জটাকে আমরা কি করছি, মিনিমাইজ করে দিচ্ছি। কি দিয়ে, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে। অ্যাসিটিক অ্যাসিড দিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, বা এখানে এইচ যুক্ত হয়ে যাচ্ছে, COH। ওকে, তাহলে এটা মিনিমাইজ হয়ে গেল, তাহলে এখানে শুধু প্লাসটা থাকলো। তাহলে এখন এই নেগেটিভ ডাইটা প্লাসটাতে সহজেই আকর্ষিত হবে, হয়ে এখানে কি বন্ড তৈরি করছে, সল্ট লিঙ্কেজ তৈরি করছে। ওকে, হোপফুলি বোঝা গেছে। না বুঝলে আমরা পরবর্তীতে আবার কোশ্চেন করব এবং বুঝবো। ওকে, নাও কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য অ্যাসিড ডাই। আমরা যদি একটু দেখি যে লার্জ অ্যারোমেটিক মলিকুলস মোস্টলি অ্যাসিডে বিলংস দ্য থ্রি মেইন স্ট্রাকচার, অ্যান্থ্রাকুইনোন টাইপ, এজো টাইপ এন্ড টাইফিনোমিথাইলিন টাইপ হয়ে থাকে সাধারণত। প্রপার্টিসটা কিরকম, যে দিস ডাইজ আর অ্যানায়নিক ইন নেচার, সুইটেবল উল, সিল্ক এন্ড পলিএমাইড এন্ড মডিফাইড অ্যাক্রাইলিক্স, অর্থাৎ যেখানেই রয়েছে প্রোটিন, অ্যাপ্লাইড ফর স্ট্রংলি অ্যাসিডিক এন্ড নিউট্রাল বাথ, বিশেষত্ব হচ্ছে কি অ্যাসিডিক বাথে ইউজ করা হয়। নো কেন করা হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, these dyes have no affinity for cotton cellulose, hence not suitable for cellulosic fiber because there is no, আমরা পড়েছি affinity. So these dyes combine with the fiber hydrogen bonds, van der Waals forces and ionic linkage. Now direct dye, ডিরেক্ট শব্দটা দিয়ে আমরা সবসময় বুঝতেছি যে সরাসরি অ্যাপ্লিকেশন করব, সরাসরি অ্যাপ্লাই করা হবে, সেটাকে আমরা ডিরেক্ট ডাই বলছি। তাহলে ডিরেক্ট ডাইয়ের ক্ষেত্রে ডিরেক্ট ডাই কিন্তু প্রথম ইউজ করা হয়, বা প্রাচীন ডাই। তো বলা হচ্ছে যে দিস আর মেইনলি অ্যাপ্লাইড ফর দ্য সেলুলোজিক ফাইবার বাট সুইটেবল অলসো ফর নাইলন, উল, সিল্ক। The dyeing are good light fastness but poor wash fastness due to a smaller size of the good. দেখো ওয়াশ ফাস্টনেসটা ডিপেন্ড করছে, ওয়াশ ফাস্টনেসটা আমরা তো জানি যে কালার চলে যাওয়ার ক্ষমতা। তাহলে আর গুড লাইট ফাস্টনেস ভালো, কিন্তু পোর ওয়াশ ফাস্টনেস ডিউ টু স্মলার সাইজ অফ দ্য ডাই। ডাই মলিকুলের সাইজ ছোট, তার মানে ফেব্রিকে সরাসরি যত দ্রুত ঢুকতে পারে ঠিক সেরকম দ্রুতই কিন্তু বেরিয়ে যেতে পারে যদি বন্ডিংটা সঠিক না হয়। And dye good water solubility which can be improved by the some extent through the after treatment. Bright shades are not available in this series. সাধারণত আমরা আর্টিকেলস, অনেকগুলি আর্টিকেল রয়েছে সাধারণত উইন্ডোজ কাভারিং, আপহলস্টারি, হেভি বেডিং, আমাদের বিছানার শীট টিট এগুলো সাধারণত করে থাকি। হ্যাঁ, ওকে, ডিরেক্ট ডাইস আর সুপারিয়র ইন ক্লাস এক্সেট্রা এক্সেট্রা। তো ডিরেক্ট ডাইয়ের নামকরণ বলা হচ্ছে যে ডিরেক্ট ডাইটা যেহেতু সরাসরি ডিরেক্টলি অ্যাপ্লাই করা যায় সেজন্য সেটাকে ডিরেক্ট ডাই বলা হচ্ছে। ওকে, তো প্রপার্টিস অফ দ্য ডিরেক্ট ডাই কি, সাধারণত এটা সলিউবল ইন ওয়াটার, অ্যাসিড ডাইও সলিউবল ইন ওয়াটার, সলিউবল হয় কি নেগেটিভ পজিটিভ হবে। It's sodium salt of sulfuric acid or carboxylic acid. Affinity to cellulosic fiber, cellulosic fiber এর প্রতি affinity দিবে। প্রোটিন ফাইবারে ডাইং করা যাবে, comparatively safe, emulsive distributed in the fiber, wash fastness ভালো নয় কারণ ওই যে বন্ডিংটা ভালো হয় না। Tinctorial power of the dye is very good. ওকে, চলো এখন
মেকানিজমে চলে যাব আমরা সরাসরি, যে এই ডাইটা কিরকম। এটাও কিন্তু আমাদের ক্যাটায়ন অ্যানায়নিক ডাই, মানে এটাও নেগেটিভ চার্জ দিবে। সো দিস ইজ স্প্লিট ইন ওয়াটার অ্যান্ড ডাই অ্যানায়ন অ্যান্ড সোডিয়াম ক্যাটায়ন, দিস ইজ ডাই, এটাও কি নেগেটিভ চার্জ সৃষ্টি করছে, তাহলে এটাও অ্যানায়নিক ডাই। The free sulfuric acid from the dye is soluble in corresponding sodium salt and distribution into the bath. তাহলে এখান থেকে ওকে, তাহলে এটা কিভাবে বন্ড করছে আমরা একটু যদি দেখি, যে ডাইটা সরাসরি সেলুলোজের সাথে বন্ড করবে। বলা হচ্ছে যে মোস্ট অফ দ্য ডাইস আর এজো কম্পাউন্ডস হুইচ আর কেমিক্যাল গ্রুপ সাচ অ্যাজ NN ইত্যাদি থাকে, এন্ড ডাইস আর ডিসচার্জেবল। দেখো এখানে যেটা আমরা একটু দেখতে পাচ্ছি, এটার সেলুলোজের সাথে বন্ডিংটা দেওয়া নেই। আমরা সেলুলোজের সাথে যদি বন্ডিংটা আঁকার চেষ্টা করি, যে সেলুলোজ, সেলুলোজের কি থাকবে, ওএইচ থাকবে, তাই না? সেলুলোজের সাধারণত আমরা সেলুলোজের গঠনে যদি দেখি কয়টা ওএইচ থাকে এবং কয়টা থাকে, এইচ থাকে, আমরা সেলুলোজের গঠনটা একটু সবাই মনে করি। তো সেখানে এই ওএইচ গুলো কিন্তু রিপ্লেসেবল। তো এই ওএইচ গুলোতে কি হয়, যে রিঅ্যাক্টিভ ডাই বলি এবং ডিরেক্ট ডাই বলি, তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছে। এই ওএইচ মৌলিকগুলো রিপ্লেস হয়ে, যেহেতু আয়োনাইজ ডাই, ডিরেক্ট হয়ে সরাসরি এখানে যুক্ত হচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ডিরেক্ট ডাই। ডিরেক্ট ডাই সম্পর্কে তোমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি 1-2 তে সম্ভবত ক্লিয়ার করলে বলা আছে, আরো আজকে শুধু একটু মনে করানোর জন্য। এরপরে আসি আমরা একটু বেসিক ডাইতে। বেসিক ডাইসটা কি? বেসিক ডাইসটা হচ্ছে সে একমাত্র বলবো না যে মোস্ট কমন আমাদের পজিটিভ ডাই। এতক্ষণ ধরে তো আমরা সবসময় অ্যানায়নিক ডাই শুনে আসলাম, এটা হচ্ছে ক্যাটায়নিক ডাই, অর্থাৎ এটা পানিতে কি চার্জ দিবে, পজিটিভ চার্জ দিবে। এতক্ষণ ধরে যে ডাইগুলো ছিল সেগুলো ছিল negative charge. So basic dyes are basic groups in structure and react with the acidic available in the fibers like diol acrylic and cationic polyester etc. তো দেখি এটার ইয়েটা মেকানিজমটা কি, কোন ভাবে সেটা ডাইং করতে পারে। যে প্রপার্টিসটা তার আগে দেখে নিই, যে ব্রিলিয়ান্ট শেড তৈরি করে, সলিউবল, জুট, কটন, অ্যাক্রিলিক ফাইবার, নো অ্যাফিনিটি, কটন ফাইবারের প্রতি অ্যাফিনিটি নাই কিন্তু জুটের প্রতি আছে, এর একটা স্পেসিফিক কারণ আছে, টু জুট ফাইবার অ্যান্ড ওয়াশিং ফাস্টনেস ইজ মডারেট টু গুড। তো আমরা সাধারণত বেসিক ডাই দিয়ে যদিও সেলুলোজিক ফাইবার ডাইং করা যায়, কিন্তু স্পেশালি আমরা বেসিক ডাইস যেটা ইউজ করি জুট ফাইবারকে ডাইং করার জন্য, কারণ এটা একটা জুট ফাইবারের প্রতি একটা অ্যাফিনিটি দেখায় বা আকর্ষণ হয়। সো বেসিক ডাইস আর অর্গানিক বেস অবশ্যই, and retain free substitute amino groups in a structure, amino groups থাকছে, are often referred as a cationic dyes because in aqueous solution these dyes are colored cation and later and chromophore itself imperial formula. So আমরা যদি দেখি যে এটা কি করছে, নেগেটিভ চার্জের পরিবর্তে পজিটিভ চার্জ করছে, এবং সেটা আমাদের কি ডাই, জুটের ক্ষেত্রে অ্যাফিনিটি শো করছে, জুটের ক্ষেত্রে অ্যাফিনিটি শো করছে, কিন্তু অন্যান্য সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রে অ্যাফিনিটি শো করছে না। তার কারণটা হচ্ছে যে যে জুটের ভিতরে কিন্তু কিছু পেকটিন থাকে। আমরা যদি জুটের র ম্যাটেরিয়াল 1 এ জুটের ইয়েটা দেখি, তো সেখানে কিছু পেকটিন থাকে। তো এই পেকটিনের কারণে কিন্তু এই যে বেসিক ডাইটা জুটের প্রতি আকর্ষিত হয়। ভ্যাট ডাই, ভ্যাট ডাইয়ের কথা আমরা জানি, পড়েছি ওয়ার্ড প্রসেসিং 2 তে 1 এ সম্ভবত। ভ্যাট ডাইটা কি, যে ভ্যাটিং করা হয়, ভ্যাটিং করে ডাইং করা হয়, অন্যতম প্রাচীন একটা ডাই। যে প্রথমে আমাদের কি, এটা একটা ইনসলিউবল ডাই, অর্থাৎ পানিতে অদ্রবণীয় ডাই। এটাকে কি করা হয়, পচানো হয় বা ভ্যাটিং করা হয় একটা, যেহেতু পাত্রে বা ভ্যাটে পচিয়ে সেটাকে কি আমরা ডাইসে রূপান্তর করি, ইনসলিউবল থেকে সলিউবলে রূপান্তর করি, সেজন্য সেটাকে ভ্যাটিং বলা হচ্ছে। দেখো, the word vat means the vessel and dyes take their generic from vatting, and the dyes are naturally obtained coloring matter from ancient time and came into the wooden vat. একটা উডেন ভ্যাট, যেমন আগে ওই যে কাঠের পাত্র যেটা ইউজ করা হতো, যেমন আঙ্গুরের রস বা এই ধরনের যে সমস্ত পানীয় রয়েছে, সে সমস্ত পানীয়গুলোকে অবজার্ভ বা প্রিজার্ভ করার জন্য কিন্তু কাঠের ইউজ করা হতো। এরকম উডেন ভেসেলে এটা কি করা হতো, রেখে দেওয়া হতো এবং পচে সেটা সলিউবল হয়ে যেত, প্রসেস অফ দ্য ফার্মেন্টেশন। সো ইট ইজ কল্ড ভ্যাট ডাই। যেহেতু ভ্যাটে কি হয়, ইনসলিউবল ডাইটা সলিউবল হয়, সেজন্য সেটাকে আমরা ভ্যাট ডাই বলছি। তো প্রপার্টিস আমরা একটু যদি দেখি, যে ইনসলিউবল ডাইস প্রথমত এটা ওয়াটার ইনসলিউবল, কিন্তু এটাকে সলিউবল করা হয়। রাবিং ফাস্টনেস ইজ নট সো গুড, ঘর্ষণের ফলে উঠে যায়। শেড ইজ ফাউন্ড ভেরিয়াস, নানা প্রকার। প্রসেস ইজ ডিফিকাল্ট, কস্টলি।
তোমরা ইয়েতে গেছো কারা কারা, ওই যে কি এনজেড স্পিনিং এ ডাইং ডেনিমে, এনজেড ডেনিমে কিন্তু সেদিন ইয়ে হচ্ছিল, ভ্যাট ডাইং হচ্ছিল, তোমরা অনেকেই হয়তো লক্ষ্য করেছো বা দেখেছো। কারা কারা গেছো আমি জানি না। তো সেখানে ওই ভ্যাট ডাইং কিন্তু চলতেছিল। তো যাই হোক, ওয়াশিং ফাস্টনেস ভেরি গুড উইথ রেটিং 4 to 4.5। দেখো এখানে একটা বিষয় লক্ষণীয়, যে বিষয়টা হচ্ছে এখানে ওয়াশিং ফাস্টনেসটা কিন্তু খুবই ভালো, 4 থেকে 5, 5ই তো আমাদের লাস্ট। তো ওয়াশিং ফাস্টনেসটা কেন ভালো তার একটা কারণ হচ্ছে, তোমরা লক্ষ্য করবা যে সমস্ত ইনসলিবল ডাইস আছে, ইনসলিবল ডাইসটা কি আমরা কি করছি, সলিউবল করছি, সলিউবল করার পর কিন্তু সেটাকে আমরা ফেব্রিকের গায়ে লাগাচ্ছি। তার মানে কি, সেটা আবার ইনসলিউবল হয়ে যাচ্ছে, আর ইনসলিউবল ডাইসটা তো পানিতে উঠতে চাইবে না, তাই না? তো সেই জন্য আমাদের ওয়াশ ফাস্টনেস প্রপার্টিসটা ইনসলিউবল ডাইসের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। মেকানিজমটা যদি আমরা একটু দেখি, বলা হচ্ছে যে ইনসলিউবল ইন ওয়াটার এন্ড নন আয়নিক, এটা কোনো প্রকার আয়ন উৎপন্ন করে না। দে আর কনভার্টেড ইনটু দ্য লিউকো কম্পাউন্ডস বাই reduction by flowing solubilization with alkali, and is which state these are lost substantive towards the cellulose. After dying, parent dye structure is recovered by oxidizing into the, অর্থাৎ ডাইং করার পর সেটাকে আবার অক্সিডাইজিং করে আগের অবস্থায় ইনসলিউবল নিয়ে যাব। বিষয়টা কিরকম, মনে করো একটা প্লাস্টিক শক্ত, সেটাকে তাপ দিলে গলে যাবে। মনে করো প্লাস্টিক শক্ত আছে, সেটাকে গলাইলা, শক্ত মানে ইনসলিউবল, গলাইলা সলিউবল, সেটাকে কোনোখানে একটা পুডিং মারলা, পুডিং মারার পর সেটা আবার শক্ত হয়ে গেল, মানে আবার ইনসলিউবল হয়ে গেল। ঠিক সেই একই ভাবে ডাইসটাকে আমরা কি করছি, প্রথমে ইনসলিউবল থেকে সলিউবল করছি, সলিউবল করার পর ফেব্রিক ডাইং করার পর আমরা কি করছি, সেই ফেব্রিকটাকে আবার ডাইং করে ইনসলিউবল করছি। এখানে যে রিঅ্যাকশন স্টেপটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ওয়াটার ইনসলিউবল ডাই, ভ্যাট ডাই, সেটাকে রিডাকশন কি সোডিয়াম সালফাইড দিয়ে আমরা রিডাকশন করছি। লিউকো ভ্যাট ডাই অর্থাৎ সলিউবল কিন্তু ফুললি সলিউবল না, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সেটাকে আরো সলিউবল করে নিচ্ছে, ওয়াটার সলিউবল করে নিচ্ছে। তারপর এটা কি করছে, ডাইং করছি, ডাইং করার পর সেটাকে কি করছে, অক্সিডাইজিং এজেন্ট দিয়ে অক্সিডাইজ করে দিচ্ছি, মানে আগের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছে বা আগের অবস্থায় চলে যাচ্ছে। সো এই যে ইনসলিউবল হয়ে গেল মেকানিজমটা, এই কারণেই কিন্তু এটার প্রপার্টিসটা ভালো। রাবিং প্রপার্টিসটা খারাপ কারণটা কি, যে এখানে যখন ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে তো বাইরে যে লেগে থাকা ডাইগুলি আছে সেগুলা চলে যায় বা চলে যেতে চায়, চলে যেতে পারে। তো ওয়াশিংটা যদি আমরা সর্বশেষ যে ট্রিটমেন্টটা দেই সেটা যদি ভালো না হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয়ে থাকে ফ্যাক্টরিতে। তোমরা ফ্যাক্টরি পিপল যারা আছো তারা তো মাচ মোর এগুলো সম্পর্কে জানো বা কাজ করো প্রতিদিন। তো ডাইং প্রসেস জেনারেলি ইনভলভস 3টা স্টেপে, সেটা হচ্ছে যে প্রিপারেশন অফ দ্য ভ্যাট ডাই, এখন অবশ্য রেডিমেড ডাই পাওয়া যায়, অর্থাৎ লিউকোটা বা সলিউবল ভ্যাট ডাই পাওয়া যায়, ডাইং করে সেটাকে অক্সিডেশন করতে হয় শুধু প্যারেন্ট ডাই, অর্থাৎ ইনসলিউবল থেকে সলিউবল, ডাইং এন্ড সলিউবল থেকে ইনসলিউবল, শেষ। এরপরে যদি আমরা একটু আলোচনায় আসি রিঅ্যাকটিভ ডাইসের, তো রিঅ্যাকটিভ ডাইসটা কি, আমাদের সবচেয়ে ব্যবহৃত হয় বাংলাদেশে মোস্ট কমন একটা ডাইস, আমরা প্রসেসিং 2 তে পড়েছি রিঅ্যাকটিভ ডাই সম্পর্কে। এটাকে রিঅ্যাকটিভ ডাই বলার কারণ হচ্ছে যে এটা একটা রিঅ্যাকটিভ গ্রুপ আছে, বিকজ অফ কিরকম বিষয়টা, যে প্রথমের দিকে যখন আমাদের ডিরেক্ট ডাই আবিষ্কার হলো বা ডিরেক্ট ডাই যখন আমরা ইউজ করলাম, তখন এই ডিরেক্ট ডাইয়ের কিছু প্রবলেম দেখা দিল। প্রবলেমগুলি কি, যে এই ডিরেক্ট ডাইসের ওয়াশ ফাস্টনেসটা খারাপ, আমরা জানি যেহেতু ডিরেক্ট ডাইসের মলিকুল গুলি ছোট ছোট, তাই সেই ডিরেক্ট ডাইগুলো কি ফেব্রিক থেকে সহজেই উঠে যায়। এখন এই ডিরেক্ট ডাইটাকে, এই সমস্যাটাকে দূর করার জন্য বিজ্ঞানীরা পরবর্তীতে এটাকে একটু মডিফাই করলো, মডিফাই করার পর সেখানে কি একটা রিঅ্যাকটিভ গ্রুপ যোগ করা হলো। তো এই ডিরেক্ট ডাইসের সাথে রিঅ্যাকটিভ ডাইসের যে পার্থক্য, সেখানে শুধুমাত্র একটা রিঅ্যাকটিভ গ্রুপের পার্থক্য অলমোস্ট। তো এই রিঅ্যাকটিভ গ্রুপটা ঢুকানোর ফলে তখন এই রিঅ্যাকটিভ গ্রুপটা কি করছে, সেলুলোজের সাথে বন্ড করছে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে, যার কারণে তখন রিঅ্যাকটিভ ডাইসের প্রপার্টিজ অর্থাৎ ডিরেক্ট ডাইসের যে সমস্যাগুলি ছিল সেগুলো আর থাকলো না, সেগুলো কিন্তু সমাধান হয়ে গেল। দেখো যে a dye which is capable of reacting chemically with substance to form a covalent dye substance linkage is known as reactive dye। তাহলে আমরা সবাই জানি যে রিঅ্যাকটিভ ডাই কি বন্ড তৈরি করে, কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। সো reactive dye contain a reactive group which reacts with the substrate, and as dye substrate is got, and it is very popular because its effective feature. So আমরা একটু দেখবো কি কি রয়েছে। বলা হচ্ছে here the dye contains a reactive group, we know, আমরা জানি, and reactive group makes the covalent bond
উইথ দ্য ফাইবার পলিমার। হ্যাঁ, তাহলে এই রিয়েক্টিভ গ্রুপটাই বন্ড তৈরি করবে, অ্যাক্ট অ্যাজ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ফাইবার, একটা ইন্টিগ্রাল পার্ট অফ হিসেবে কাজ করবে। কিরকম, যে মনে করো একটা লোকের পা নাই, তো তাকে যখন নকল পা লাগিয়ে দেওয়া হয় তখন সেটা কি মোটামুটি পায়ের মতোই চলে। তো ঠিক সেরকম যে ইন্টিগ্রাল অর্থাৎ অভ্যন্তরীণ অঙ্গের মতো হয়ে যায়। This covalent bond is formed between the dimolecules and the terminal OH of the cellulosic fiber. তিনটা OH থাকে cellulosic fiber, terminal OH এর সাথে বন্ড করবে। And the dimolecular terminal NH2 amino group of the polyamide wool fiber. উলের ক্ষেত্রে কি টার্মিনাল প্রোটিনের সাথে যুক্ত হবে। ওকে, সো প্রপার্টিস এর ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক রিঅ্যাক্টিভ ডাইস এর অ্যানায়নিক ডাইস ডেফিনেটলি মানে কি নেগেটিভ চার্জ দিবে পানিতে, হুইচ আর ইউজড ফর ডাইসেলুলোজিক প্রোটিন এন্ড polyamide fiber found in পাওয়ার লিকুইড অর প্রিন্ট পেস্ট ফর্মে পাওয়া যেতে পারে। আমরা সাধারণত ফ্যাক্টরিতে যেটা ইউজ করি সেটা গুঁড়া মানে পাউডার ফর্মে, এটা পাওয়ার হবে না, পাউডার হবে। During the dyeing of the reactive group of these dyes from covalent bond with the fiber polymer and becomes integral parts of the fiber. Reactive dyes are soluble in water. Good choice আমাদের, যে এটা পানিতে soluble হয় সহজে, যেহেতু আমাদের ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে ডাইং এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ইয়ে দিয়ে করে থাকি। ওকে, soluble in water, good light fastness properties, rating 6, কারণ কোভালেন্ট বন্ডকে আমরা জানি সবচেয়ে শক্তিশালী বন্ড, এবং সেই বন্ড ফর্মে করার কারণে সেখানে কি ডাইমলিকুল গুলো সহজে উঠতে চায় না বা বন্ড ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়, যার কারণে এটার কি ফাস্টনেস প্রপার্টিস গুলি ভালো, দাম টাম কম, পাসপিরেশন ভালো ইত্যাদি। তো সেলুলোজের সাথে কিভাবে বন্ড ফর্মেশন করছে, মেকানিজমটা কি, সেটা হচ্ছে দেখো যে আমাদের কি হচ্ছে, এটা যদি সেলুলোজ ডাই হয়ে থাকে এবং এটা যদি সেলুলোজ হয়ে যায়, ওএইচটা কি টার্মিনাল ওএইচ মানে শেষে থাকবে, তাহলে এইটা একটা পুরোটাই রিঅ্যাক্টিভ গ্রুপ। তাহলে রিঅ্যাক্টিভ গ্রুপের আবার লিভিং গ্রুপ থাকে, অনেকগুলি থাকে। দেখো তো এখন কি হচ্ছে, ডি এই যে সিএলটা বা এই সিএলটা লিভিং গ্রুপ, সেটা চলে গিয়ে সেখানে কি হচ্ছে, এই যে সিএলটা এখানে চলে গিয়ে সেখানে আমার এই যে রিঅ্যাক্টিভ গ্রুপটা যুক্ত হবে, অর্থাৎ ওএইচ এর সাথে এই সি এর বন্ড তৈরি হবে। ঠিক আছে, অর্থাৎ যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে টার্মিনাল যে ওএইচটা রয়েছে সেলুলোজের, সেই ওএইচটার থেকে এই রিঅ্যাক্টিভ গ্রুপটা বন্ড সৃষ্টি করবে। এজন্যই এই রিঅ্যাক্টিভ ডাইটা এত শক্তিশালী। এখানে সেই রিঅ্যাকশনটা দেখানোর চেষ্টা করছি। ওকে, এরপরে চলে আসবে ডিসপার্স ডাই। আমাদের হাতে সময় আছে 8 মিনিট 26 সেকেন্ড, 24 সেকেন্ড, 23 সেকেন্ড, কেটে গেলে আবার জয়েন করো। ডিসপার্স ডাই, ডিসপার্স ডাই সম্পর্কে যদি আমরা বলি যে নন আয়নিক ডাই, ভেট ডাইস এর মতো, এটার কোনো ইনসলিবল ইন ওয়াটার, বাট ভেট ডাইকে যেমন সলিবল ইনসলিবল করা যায়, এটাকে সেভাবে করা যায় না। তো এটাকে আমরা ডিসপার্স করতে পারি, অর্থাৎ এর আগেও আমি বারবারও বলেছি যে সলিবল এবং ইনসলিবলের ভিতরে পার্থক্য, মানে যেটা পানিতে মিশে যাবে, এবং ডিসপারশনের ভিতরে পার্থক্য আছে, যে পানি এবং চিনির মিশ্রণ সেটা হচ্ছে সলিউশন বা সলিবল, এবং পানি এবং বালির মিশ্রণ সেটা হচ্ছে ডিসপারশন, অর্থাৎ বালিকে ঘুটাই দিলে কি চারপাশে ছড়িয়ে যাবে পানিতে সবখানে, কিন্তু পানির সাথে মিশে যাবে না, কিন্তু চিনিটা কি পানির সাথে মিশে যাবে। সো ডিসপার্স ডাইটা হচ্ছে সলিউবল নয়, কিন্তু ডিসপারশন হবে। ওকে, তো এটা আমরা পাউডার ফর্মে পেতে পারি ইত্যাদি। তো ডিসপার্সিং এজেন্ট দিয়ে সাধারণত আমরা কি করি, ডাইটাকে ডিসপারশন করে থাকি। নন আয়নিক ডাই, এটার কোনো চার্জ নেই এবং একই সাথে এটা পানিতে ইনসলিউবল বা স্লাইটলি সলিউবল। অনেকগুলো প্রপার্টিস দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রকার চার্জ নেই, সল্ট ফ্রি, সিনথেটিক ফাইবার, স্পেশালি অ্যাক্রাইলিক, নাইলন, বিশেষ করে পলিস্টার ফাইবার ক্ষেত্রে ডাইং করার ক্ষেত্রে হয়। এটারও ফাস্টনেস প্রপার্টিস ভালো, সেটা ডিপেন্ড করছে এটা ডাইং মেকানিজমের উপরে। এটা সাধারণত এজো, অ্যানথ্রাকুইন, নাইট্রো ইত্যাদি হয়ে থাকে। ওকে, তো বলা হচ্ছে দে ডু নট আন্ডারগো এনি কেমিক্যাল চেঞ্জেস ডিউরিং ডাইং, যেহেতু এটার কোনো বন্ডই হয় না, তো এটা একটা ফিজিক্যাল রিলেশন বা ফিজিক্যাল বন্ডিং এর মাধ্যমে সব ফেব্রিকটা ডাইং করা হয়, সেটা আমরা জানি। তো মেকানিজমটা যদি সিম্পলি বলি, সেটা হচ্ছে যে আমরা জানি পলিস্টার ফাইবারের টেম্পারেচার 130 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে ডাইং করা হয়। কারণটা হচ্ছে যে পলিস্টারের যে টিজি সেটা হচ্ছে 70 থেকে 120 পর্যন্ত। তো যার কারণে এই টিজিতে কি হয়, আমরা জানি একটা মলিকুল সফট হয়, অর্থাৎ ডাইটাকে তো ভিতরে প্রবেশ করতে হবে। বিষয়টা এরকম যে কিভাবে বলি, যে যখন আমরা হিট দেই তখন কি হয়,
পলিস্টার ফাইবারটা একটা থার্মোপ্লাস্টিক ফাইবার, সেটা কি ফুলে ফেপে ওঠে, অর্থাৎ সোয়েলিং হয়, তার ভিতরে জায়গা সৃষ্টি হয়। তো সেখানে মানে জাল দিয়ে মাছ ধরার মতো। তারপর যখন কি হচ্ছে, ডাইং করছি, ডাইমলিকুল গুলো তার ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ ফ্রি ভলিউম থিওরি যদি বলা হয়, সেই থিওরি অনুসারে তার ভিতরে ঢুকতেছে। তারপর আমরা কি করতেছি, আবার সেটাকে ঠান্ডা করছি। তখন কি হচ্ছে, ডাইমলিকুলটা ওই যে ফাইবারের ভিতরে ট্রাপড হচ্ছে, আটকে যাচ্ছে। তখন সেটা চাইলে কি, এখানে কোনো কেমিক্যাল বন্ডিং কিন্তু হলো না, এখানে ফিজিক্যাল ফোর্সের মাধ্যমে, অর্থাৎ ফিজিক্যালি কিন্তু বন্ড তৈরি হলো। এটাকে আমরা বলছি মেকানিজম অফ পলিস্টার ডাই। তো সিমিলটেনিয়াস স্টেপস এর ক্ষেত্রে এক স্টেপে করা হয়, ডাবল স্টেপে, বিভিন্ন ক্ষেত্রে সেটা ফেব্রিকের উপর নির্ভর করে। সালফার ডাইস, সালফার ডাইসটাও মোটামুটি আমাদের ভ্যাট ডাইসের মতোই ইনসলিউবল ডাইস। সেটাকেও সলিউবল রিডাকশনের মাধ্যমে সলিউবল করতে হয়, তারপর ডাইং করে আবার ইনসলিউবল করতে হয়। প্রপার্টিস দেখে নিবে একটু, অনেকগুলো রয়েছে। মেকানিজমটা আমরা একটু দেখবো, শেষের দিকে চলে এসেছি। সো রিডিউসিং এজেন্ট, এটাও ইনসলিউবল, সলিউবল হলো, ডাইং করলাম, তারপর আবার সেটা অক্সিডাইজিং এজেন্ট দিয়ে ইনসলিউবল, ভ্যাট ডাইসের মতো মেকানিজম। ওকে, এরপরে এজোইক ডাই বা ন্যাপথল ডাই দিয়ে শেষ করতে হবে মনে হচ্ছে আজকে। তো এজোইক ডাই বা ন্যাপথল ডাইসের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে, আমরা পড়ে এসেছি যে তিনটা স্টেপে, প্রথমে কি, এটাকে ম্যাজিক ডাই বলা হয়, কারণ ফার্স্ট বাতে এটা কোনো প্রকার কোনো কালার শো করে না। কারণটা হচ্ছে কি, দুটো কম্পাউন্ড যখন কাছাকাছি আসবে তখনই কিন্তু কালার শো করবে, এর আগে কিন্তু কালার শো করবে না। সেজন্য আমাদের যেটা করা হয়, প্রথম বাতে কি, ন্যাপথল সলিউশন করানো হয়, তারপর ফেব্রিকটাকে সেই ন্যাপথল সলিউশনের ভিতর দিয়ে চুবানো হয়, তার মানে তখন ফেব্রিকে ন্যাপথল গুলো থেকে যায়। তারপর সেটাকে কি করা হয়, আরেকটা বাতে ডায়াজো কম্পাউন্ড সলিউশনের ভিতর দিয়ে চুবানো হয়, তখন এই ডায়াজো কম্পাউন্ড এবং ন্যাপথল পরস্পরের সাথে বিক্রিয়া করে কালার উৎপন্ন করে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমরা দেখে এসেছি বা আমরা পড়ে এসেছি, আমরা জানি, হয়তো সবার মনে আছে, অনেকের নাই। তো এরকম দুটো বাত থাকে, একটাতে ন্যাপথল থাকে আর একটাতে ডায়াজো থাকে, সল্ট কম্পাউন্ড থাকে। তো প্রথমে কি, ফেব্রিকটা এর ভিতর দিয়ে পাস হয়, এখানে কোনো কালার শো হয় না, এখানে শুধুমাত্র ন্যাপথল যায়। তো পরবর্তীতে যখন এই বাতের ভিতর দিয়ে যায়, এখানে কিন্তু সল্ট সলিউশন রয়েছে, সেটা এটার সাথে বিক্রিয়া করে, ন্যাপথলের সাথে বিক্রিয়া করে কি কালার উৎপন্ন করে। তাহলে কি, প্রথমে কোনো কালার উৎপন্ন হচ্ছে না, কিন্তু পরে কালার উৎপন্ন হচ্ছে, সেজন্য সেটাকে ম্যাজিক কালার বলা হয়। এটা সাধারণত লো টেম্পারেচারে ডাইং করা হয়, 0 থেকে 5 ডিগ্রি, সেজন্য সেটাকে আইস কালারও বলা হয়। যেহেতু সেটা ইনসলিউবল, সেই হিসেবে সেটাকে আমরা ইনসলিউবল ন্যাপথল কালার বা এই ধরনের ডাইসও বলতে পারি, বা এই ধরনের নামও রয়েছে। মেকানিজম তো জানলাম, তারপরে এজোইক ডাই আমরা জানি। পিগমেন্ট ডাইং, এটা বলে শেষ করব আমি। পিগমেন্ট ডাইংটা হচ্ছে যে, দেখো, পিগমেন্টের কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ নাই, তাহলে কিন্তু পিগমেন্ট দিয়ে ডাইং করা যায়। তো আমরা যখন এখন পিগমেন্ট দিয়ে ডাইং করার পদ্ধতিটা হচ্ছে যে, মোজাইক করা মেজে দেখেছো না, যে মোজাইক কিভাবে করা হয়, সেই মোজাইক করা মেজের মতো, যে পাথরগুলোকে যখন সিমেন্ট দিয়ে বসিয়ে দিব, তখন সেটা কি একবারে লেগে যাবে। তো পিগমেন্ট ডাইংটাও ঠিক সেরকম, ফেব্রিকের সাথে আমরা যে ডাই পার্টিকেল গুলোকে আমরা কি একটা বাইন্ডার দিয়ে আটকিয়ে দিই। সেজন্য আমাদের যে প্রসেসটা রয়েছে, প্রথমে ফেব্রিকটাকে আমরা কি করব, একটা ফেব্রিক নিব, সেই ফেব্রিকটাকে নেগেটিভ অথবা পজিটিভ যে কোনো চার্জে চার্জিত করব, আর পিগমেন্টটাকে তার অপোজিট চার্জে চার্জিত করব, যে ডাই পিগমেন্ট ডাইটা ইউজ করব। তারপর তাহলে যখন ভেসেলে দিব, তখন কি নেগেটিভটা সাধারণত পজিটিভের দিকে যাবে, অর্থাৎ ফাইবার ফেব্রিক সারফেসে থাকবে। তারপর সেটটাকে নামিয়ে আমরা কি করছি, বাইন্ডার আঠা অ্যাপ্লাই করছি, তাহলে তখন কি, এই যে ডাইমলিকুল গুলো এখানে ফিক্স হয়ে যাচ্ছে, তাহলে তখন সেটাকে আমরা পিগমেন্ট ডাইং বলছি। ফ্যাক্টরিতে পিগমেন্ট ডাইং অনেকেই করে থাকো তোমরা। ওকে, পিগমেন্ট ডাইং যে কথা বললাম, তারপরে যেটা রয়েছে আমাদের মিনারেল কালারস কিছু রয়েছে, ফান্ডামেন্টাল মিনারেল কালার, মডার্ন ডাই। আমরা মডার্ন টিং পড়েছিলাম, এই মডার্ন দিয়ে কিন্তু ওই যেমন কপার, ক্রোমিয়াম, নিকেল, ওগুলা দিয়েও কিন্তু ওরা কিন্তু নিজেরাই একটা কালার শো করে, সেটা দিয়েও ডাইং করা যায়। তো সেখানে মেটাক্রোম, আফটারক্রোম ছিল। এই তো আজকের লেকচারটা অনেকটা বড়, 40 মিনিটে আসলে হয় না, তারপরও শেষের দিকে একটু হলো না। যাই হোক, আমরা আবার কেটে গেলে আবার কথা বলবো সেগুলো নিয়ে। তো এই ছিল আজকে আমাদের লেকচার, যেখানে আমরা ডাই সম্পর্কে আলোচনা করলাম অনেকগুলো, ছোট ছোট অল্প করে। সেটা হচ্ছে যেমন রিয়েক্টিভ ডাই, তারপর ডিসপার্স ডাই, ভ্যাট ডাই, এই মোটামুটি এগুলো নিয়ে আলোচনা ছিল। ঠিক আছে, ওকে, আমি তোমাদের সাথে, স্যার হ্যাঁ
বলো স্যার আলিফ। এক্সাম কবে থেকে শুরু হবে? এটা তো তোমরা জানো, আমি এখন পর্যন্ত জানি না। হ্যাঁ, আচ্ছা স্যার, আম- স্যার কিভাবে নেওয়া হইতে পারে এক্সামটা, এটা আহ কিছু বলতে ভালো হতো অবশ্যই, কিন্তু এটা যে কিভাবে নেওয়া হবে সেটা স্যারেরা এখনো আমাকে ইনস্ট্রাকশন দেয়নি। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আচ্ছা স্যার। বলতে পারছি না আমি। তো এখান থেকে যে দুটো তিনটা ডাই পড়ো তোমরা, রিএক্টিভ পড়ো, তারপর ডিসপার্স পড়ো। মোটামুটি মেকানিজম গুলো সম্পর্কে, অর্থাৎ আমি এই লেকচারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে সিনথেটিক ডাইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটা আহ, স্বচ্ছ ধারণা থাকার জন্য। ঠিক আছে, অত্যন্ত তোমাদের যেন বেসিকটা ক্লিয়ার থাকে। সেই জন্য কেটে যাবে এখনই, তোমরা আবার জয়েন করবে। হ্যাঁ, জি স্যার। ওকে। তো এই ছিল আজকের লেকচার। তো আজকের লেকচার ধৈর্য ধরে শোনার জন্য থ্যাংক ইউ। আমরা আবার এটাকে রিভিউ করতে হবে হয়তো। ঠিক আছে, তোমরা ইয়েটা করে নাও, এখন আবার জয়েন করো। হ্যাঁ, ও আজকে এসেছে 18 জন। ওকে।